গতকাল রাত্রে আমরা পশ্চিমবঙ্গে যে ৭ দফায় নির্বাচন হচ্ছে তার মধ্যে ৩ দফা নিয়ে আলোচনা করেছিলাম। আজ ভোটের হাওয়া অনুষ্ঠানে আলোচনা করব বাকি ৪ দফা নিয়ে। তৃতীয় দফা পর্যন্ত ভোট হয়েছে এবং হবে, মানে তৃতীয় দফা হয়নি, ২ দফা পর্যন্ত ভোট হয়েছে এবং একটি দফা বাকি আছে। মোট ভোট হচ্ছে ১০টা আসনে। এখানে সেই তৃতীয় দফার ভোটে সে আসনগুলিকে আমরা বলে দিই। তৃতীয় দফার ভোট পর্যন্ত যে আসনগুলিতে ভোট হয়েছে বা হবে সেগুলো হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এই ৬ আসনে ইতিমধ্যে ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ভোট হতে চলেছে আগামী ৭ই মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই ৪ আসনে। এই ৩ দফায় মোট ১০টি আসনের মধ্যে শুধুমাত্র দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই দুটি আসনই ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে খানিকটা আশার আলো দেখাচ্ছে। আর টিম টিম করে জ্বলছে রায়গঞ্জ, তাও জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তার মানে ১০-এর মধ্যে ২ আসনে জিততে পারে বিজেপি, এরকমটা ধারণা করা হচ্ছে। যে উত্তরবঙ্গে বিজেপি গত লোকসভায় এবং বিধানসভায় একচেটিয়া আসন পেয়েছিল, সেখানেই কিন্তু ধরাশায়ী হতে চলেছে তারা। এর কারণও আমরা গতকাল রাতের অনুষ্ঠানে বিশদে বলেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজ আমরা দেখব বাকি ৪ আসনের হাল হাকিকাত আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজ মে দিবস, সকলকে শ্রম দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। গতকালের 10টি আসন নিয়ে আলোচনার সময় আমরা মুর্শিদাবাদ আসন নিয়ে বিশদে কিছু বলিনি। এই নিয়ে বেশ কয়েকজন প্রশ্নও করেছেন আমাদের। কারণ মুর্শিদাবাদ আসনে এবারে সিপিএম এর হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম আছেন। নিঃসন্দেহে সেলিম একটা বড় নাম, বাংলার রাজনীতিতে মোহাম্মদ সেলিম একটা বড় নাম। কিন্তু এই বড় নামের নেতাই মানে বিগত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কিন্তু হেরে গিয়েছিলেন। আসলে সিপিএম তথা বামফ্রন্টে বড় নাম বলে কিছু নেই, সবাই কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছে। পরপর দুটো নির্বাচনে নিজেদের ভোট ব্যাংককে তারা ইচ্ছাকৃতভাবে বিজেপির কাছে সঁপে দিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারেননি, কুড়ুলের ওপর নিজেদের পাটা রেখেছেন। তাছাড়া তাদের শাসনকালের যে লাগামহীন অত্যাচার, অনাচার, ঔদ্ধত্যের কথা বাংলার মানুষ কিন্তু আজও ভোলেননি। তাই মোহাম্মদ সেলিম নাম হিসেবে যতই বড় হোক না কেন, এখনো পর্যন্ত তারা গুরুত্বহীন অবস্থাতেই রয়েছে। অবস্থানগত দিক থেকে তারা তখনই বাংলায় ফিরে আসবেন যখন তাদের যে 22.5% ভোট বিজেপিতে চলে গিয়েছিল, তার অন্তত অর্ধেক যেদিন তারা ফেরাতে সক্ষম হবে, সেদিন বড় নাম হিসেবে বিবেচিত হবেন সেলিমেরা। এবার আসি চতুর্থ দফার কথা। চতুর্থ দফায় ভোট হতে চলেছে আগামী 13ই মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম কেন্দ্রে ভোট হচ্ছে। এই 8 কেন্দ্রের ভোটে সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র কিন্তু এবার বহরমপুর। অধীর চৌধুরী, ইউসুফ পাঠানের লড়াইয়ের জন্যই শুধু আকর্ষণ এমনটা কিন্তু নয়। এই আসনে 1999 সাল থেকে লাগাতার জিতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে একটিতেও কংগ্রেস জেতেনি। বিজেপি জিতেছিল একটিতে এবং 6টিতেই জিতে যায় তৃণমূল কংগ্রেস। ফলে বহরমপুর আসনটি এই মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে অধীর রঞ্জনের কাছে। সেই অধীর মিথও আর নেই, তার রবিনহুড ইমেজটাও নেই। আম ছালা প্রায় সবই চলে গিয়েছে এখানে কংগ্রেসের। বরং একঝাঁক তরুণ প্রজন্মের তৃণমূল নেতৃত্বের কারণে তৃণমূল কিন্তু এখন গোটা মুর্শিদাবাদ জেলাতেই ভীষণ শক্তিশালী। চতুর্থ দফার ভোটে আরও একটি কেন্দ্র বেশ আকর্ষণীয় উঠেছে প্রার্থীদের কারণে, সেটি হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি। তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদকে। আর মেদিনীপুর কেন্দ্র থেকে জেতা প্রার্থী দিলীপ ঘোষকে তুলে এনে বসিয়েছে বিজেপি। বিগত লোকসভা নির্বাচনে এই আসন থেকে নামমাত্র ব্যবধানে জিতেছিলেন বিজেপির
এস আলুওয়ালিয়া। এই কান ঘেঁষে পাওয়া জয়ের পর বিজেপি এখানে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়েছে আলুওয়ালিয়ার সৌজন্যে। জেতার পর তিনি আর এখানে কারোর সাথে যোগাযোগ রাখেননি। ধ্বংস হয়েছে বিজেপি এবং আলুওয়ালিয়ার সৌজন্যে। এই আসনটি বিজেপির পক্ষে যখন ধরে রাখা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল, তখন দিলীপ ঘোষকে প্রার্থী করে খেলা জমিয়ে দিয়েছে বিজেপি। যদিও দিলীপ ঘোষের পক্ষেও এই আসনটি জেতা প্রায় অসম্ভব এই মুহূর্তে। আমরা আসবো পরবর্তী কেন্দ্রে, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। পরবর্তী আকর্ষণীয় কেন্দ্র কৃষ্ণনগর। এই আসনটিও ছিল একেবারে ঝোলো, কিন্তু প্রধানমন্ত্রী বাংলার প্রচার এই আসন থেকেই শুরু করেছিলেন এবং দ্বিতীয়বারও এই কেন্দ্রে আসছেন বলেই কেন্দ্রটি কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্ভবত এই কৃষ্ণনগরই দেশের একমাত্র কেন্দ্র যেখানে মানে প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী দুবার প্রচারে আসছেন। তাতেও কি তিনি জেতাতে সক্ষম হবেন বিতর্কিত রাজ পরিবারের অমৃতা রায়কে? খুব সম্ভবত এত করেও তিনি জেতাতে সক্ষম হবেন না অমৃতা রায়কে। বিজেপির প্রার্থী এখানে জিততে পারছে না, আমরা সমীক্ষা করে দেখেছি। আরও একটি আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে রানাঘাট। কাল বাংলায় এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন যে তারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে বাংলাকে তারা 1 নম্বর রাজ্য করে দেবেন। সবিনয়ে প্রশ্ন অমিত শাহজিকে, গত 2 বার জিতেও কেন গুজরাটকে 1 নম্বর আর উত্তরপ্রদেশকে 2 নম্বর রাজ্য করতে উঠে পড়ে লেগেছিলেন? বাংলাকে আপনাদের কাছে দুয়োরানি। কেন বাংলাকে 1 নম্বর করা ছেড়ে দিন, 3 নম্বর রাজ্যও করেননি? কেন বাংলার মানুষের আবাস যোজনা 100 দিনের কাজের টাকা আটকে রেখে এখন ভালো মানুষই দেখাতে এসেছেন? ভোট এলেই বাংলার প্রতি দরদ উতলে ওঠে কেন আপনাদের? একজনও কেন পূর্ণমন্ত্রী বাঙালি নন? কেন আগে দুবার বাংলায় এসে মতুয়াদের নিঃশর্তে নাগরিকত্ব দেব বলেছিলেন, এখন নাগরিকত্ব দিতে নানা টাল বাহানা করছেন, শর্ত আরোপ করছেন? কেন? এ কথা আমাদের নয়, এ কথা তৃণমূলেরও নয়, এ কথা রানাঘাটে লোকসভার মতুয়াদের। এই কারণেই এই জেতা আসন রানাঘাট ঘেঁটে গিয়েছে বিজেপির কাছে। তার উপর আছে রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের ব্যক্তিগত কেচ্ছা। উল্টো দিকে রানাঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারীকে। ইনিও একজন মতুয়া নেতা এবং বেশ জনপ্রিয় বটে। ফলে বিপুল ব্যবধানে জিতেও রানাঘাট বিজেপির কাছে ক্রমশ দুঃস্বপ্ন হয়ে উঠেছে। জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে তৃণমূলের। চতুর্থ দফার নির্বাচনে আর কোনো আসন নিয়ে মানুষের মনে তাপ উত্তাপ নেই। হেসে খেলে সম্ভবত জিতে নেবে বাকি আসনগুলো তৃণমূল। পঞ্চম দফার ভোটে যাবার সময় হয়েছে। এবার আমরা পঞ্চম দফার ভোট নিয়ে আলোচনা করব। পঞ্চম দফার ভোটের নির্ঘণ্ট আগামী 20শে মে। ভোট হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ কেন্দ্রে। এই 7টি কেন্দ্রের মধ্যে আকর্ষণীয় কেন্দ্রগুলো হলো বনগাঁ, ব্যারাকপুর, হুগলি এবং আরামবাগ। শ্রীরামপুর, উলুবেড়িয়া এবং হাওড়া, এই বাকি 3টি আসন মনে হয় বিজেপি তৃণমূল খুব সহজেই জিতে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। তা আমরা প্রথমে আসবো বনগাঁ আসনের কথায়। এখানে জিতেছিলেন গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এখানেও মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন নাগরিকত্ব দিতে নানান শর্ত আরোপ করেছেন। এসব করার ফলে এখানকার মতুয়াদের অনেকেই কিন্তু আশাহত হয়েছে, এটা বাস্তব সত্য। তবে ঠাকুর বাড়ির প্রতি একটা আস্থার ফলস্বরূপ অল্প ব্যবধানে হলেও শেষ পর্যন্ত হয়তো শান্তনু ঠাকুর বনগাঁ আসন থেকে জিতে গেলেও জিতে যেতে পারেন। শুধুমাত্র টিকিটের কারণে বারবার দল বদল করাকে ব্যারাকপুরের মানুষ ভালো চোখে দেখছেন না। আমরা ব্যারাকপুর নিয়ে কথা বলবো আর একটা ছোট্ট বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বাকি
আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা আলোচনা করছিলাম ব্যারাকপুর আসন নিয়ে। আসলে এই আকর্ষণীয় কেন্দ্রগুলোকে নিয়ে একটু আলোচনা না করলেই নয়। আমরা ব্যারাকপুর আসনে এই যে বারবার টিকিটের জন্য দল বদল করা, এসব কিন্তু ব্যারাকপুরের মানুষ মোটেও ভালো চোখে দেখছেন না। আমরা নিজেরা গিয়ে দেখেছি এবং আপনাদেরকেও সেই ছবি দেখিয়েছি। হ্যাঁ, আমি অর্জুন সিং এর কথাই বলছি। জগদ্দল আর ভাটপাড়া এই দুই বিধানসভা কেন্দ্রের বাইরে অর্জুন সিং এর সমস্ত তর্জন গর্জন কিন্তু এই মুহূর্তে খতম। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করেছে সুশিক্ষিত ভদ্র নাট্যকর্মী এবং রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে। এখানে সাদা কালোর কন্ট্রাস্টটা ভীষণভাবে দেখা যাচ্ছে। একদিকে বিজেপির বিহারী বাবু বাহুবলী প্রার্থী অর্জুন সিং, অন্যদিকে নম্র ভদ্র শিক্ষিত মুখ তৃণমূলের পার্থ ভৌমিক। তৃণমূল এখানে অন্য কাউকে প্রার্থী করলে কি হতো বলা মুশকিল, কিন্তু পার্থ ভৌমিককে অর্জুনের বিরুদ্ধে দাঁড় করিয়ে অনেক আগেই কিন্তু ব্যারাকপুরের মন জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসনে আসি। পরের আসনটি হচ্ছে হুগলি। এই আসনে বিগত লোকসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি। তার সাংগঠনিক দুর্বলতা, এলাকায় সময় না দেওয়া, মানুষের সাথে যোগাযোগ না রাখার মতন বিষয়গুলি নিয়ে বিজেপির যথেষ্ট ব্যাকফুটে ছিল। হেরেই যেত বিজেপি এই কেন্দ্রে, কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে চিত্রতারকা রচনা বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী হয়েই রচনা বন্দ্যোপাধ্যায় কিছু বালখিল্য মন্তব্য এই কেন্দ্রটাকে আকর্ষণীয় করে তুলেছে। অরাজনৈতিক ব্যক্তিত্ব তিনি, তার উপরে তার নিজের স্টারডম আছে। এইসব রচনার বিরুদ্ধে গেলেও কিন্তু চলে যেতে পারে, কারণ তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এমন কিছু বালখিল্য কথা বলছেন যার জন্য তার দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে এখানে তৃণমূলের সংগঠন কিন্তু বিজেপির থেকে অনেক গুণে মজবুত, এটা বাস্তব সত্য, চোখে দেখা। তাই এখানে যদি রচনা হেরে যান তাহলে তিনি তার রাজনৈতিক অপরিপক্কতার জন্যই হারবেন, আর যদি জিতে যান তাহলে কিন্তু জিতবে তৃণমূলের সংগঠন। এর পরের আকর্ষণীয় কেন্দ্রটি হচ্ছে আরামবাগ। এই আসনটিতে নিশ্চিত হার ছিল তৃণমূলের, নিশ্চিত হার ছিল, কিন্তু বিজেপির প্রার্থী নির্বাচন এখানে ঠিকঠাক হয়নি, মানে যথাযথ হয়নি। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নিম্নবিত্ত পরিবারের একজন লড়াকু মহিলাকে। এই আসনের ক্ষেত্রে বলা যায় বিজেপি যদি এই আসনটি না পায় তাহলে তার জন্য প্রার্থীর চয়নে কিন্তু একমাত্র দায়ী থাকবে। ষষ্ঠ দফা এবং সপ্তম দফা নিয়ে আলোচনা করব আজ রাতের অনুষ্ঠানে। অনেক লম্বা হয়ে যাচ্ছে এপিসোডটি। আপনারা যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হতে চান 100 বা তার বেশি এই অ্যামাউন্ট দিয়ে আমাদের সাবস্ক্রাইবার হতে পারেন। অ্যামাউন্ট পাঠাতে হবে 9830075869 নম্বরে, জিপে, ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে। আর যারা বিজ্ঞাপন দিয়েও আমাদের পাশে থাকতে চান তারা আমাদের ফোন করতে পারেন 9830075869 নম্বরে। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করলাম না, দেখা হবে রাতের অনুষ্ঠানে ষষ্ঠ এবং সপ্তম দফার একদম পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ আলোচনা নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।